স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 224-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুল অর্থাৎ মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 অ্যান্ড কৃষ্ণনগর এসএস সদন এইচএস এই স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 13 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। 2, লোহার আকরিকের নাম হলো হিমাটাইট। 3, পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর। 4, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। 5, এসআইতে বলের একক হলো নিউটন। 6, মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। 7, গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস এ পরিণত হয়। 8, এসআইতে সময় রাশিটির একক হলো সেকেন্ড। 9, পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে। এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর ঘটে। 10, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতি শক্তি। 11, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো CH4 অর্থাৎ মিথেন। 12, আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট সন্ধি। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2, পিতল, তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। 3, মানব হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে। 4, গ্রিক শব্দ অক্সিনের অর্থ টু গ্রো বা বৃদ্ধি হওয়া। 5, উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ অক্সানোমিটার যন্ত্র দিয়ে করা হয়। 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ দাও। মেরুদণ্ড। 2, পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগ অংশ কি কি শিলা দিয়ে গঠিত? আগ্নেয় ও রূপান্তরিত শিলা। 3, ওর কাকে বলে? যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বা ওর বলে। যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজেই লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক বা ওর। 4 প্রশ্ন, ঘরের দৈর্ঘ্য প্রস্থ এর সঙ্গে আর কি জানা থাকলে একটি ঘরের মধ্যে কত আয়তনে বায়ু আছে তা মাপা যাবে? উচ্চতা। 5, এসআইতে ওজনের একক কি? নিউটন। 6, একটি আলুর ওপর সমান পরিমাণ বল একবার ছুরির সরু দিকটি দিয়ে ও আর একবার মোটা দিকটি দিয়ে প্রয়োগ করা হলো, কোন ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করা হলো? ছুরির সরু দিকের ক্ষেত্রে। 4 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। পরের প্রশ্ন, জীবাশ্ম কিভাবে তৈরি হয় বর্ণনা দাও। সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীদেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকেই জীবাশ্ম বা ফসিল বলে। এভাবেই ফসিল তৈরি হয়। 3, রক্তের কাজ কি? রক্তের প্রধান কাজগুলি হলো 1 নম্বর, খাদ্যবস্তুর পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2, শ্বাসবায়ুর পরিবহন। রক্তের লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3, হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। 4 প্রশ্ন, জীবাশ্ম কি এবং এটি কোন ধরনের শিলায় দেখা যায়? পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয়। এটি পাললিক শিলায় দেখা যায়। 5 এর দাগে রয়েছে আয়তন কাকে বলে, এর এসআই একক কি? কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার। 6 প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ হলো গাছের পাতাকে খাচ্ছে পতঙ্গ, পতঙ্গকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর।
পরের প্রশ্নে রয়েছে শক্তি সংকট কী? দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন, নগরায়ন ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে, ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 100 বছরে বা তারও আগে এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে। ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তির যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। একেই বলা হয় জ্বালানি সমস্যা বা শক্তি সংকট। 5-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। প্রাথমিক বা মৌলিক রাশি যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। লব্ধ রাশি সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি। উদাহরণ হলো ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। 2-এর প্রশ্নে রয়েছে পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য, ব্যাখ্যা করো। পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। যেমন 1. সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি পায়। 2. কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায়। এগুলিরও মূল উৎস হলো সূর্য। বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা ও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই। সুতরাং দেখা যাচ্ছে পৃথিবীতে প্রয়োজনীয় সব শক্তির উৎসই হলো সূর্য। 3-এর প্রশ্নে রয়েছে চাপ কাকে বলে? এসআইতে চাপের একক কি? সিএনজি এর পুরো কথাটি লেখো। কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এসআইতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। সিএনজি এর পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপর আমরা চলে আসছি 4-এর প্রশ্নে মধ্যচ্ছদা কি? মানুষের ফুসফুসে কি কি সমস্যা দেখা যায়? বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে অবস্থিত পেশিটিই হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যা শ্বাসকার্যে সাহায্য করে। ফুসফুসের সমস্যা 1. হাঁপানি বা অ্যাজমা। শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষত শীতকালে ঠান্ডা হাওয়া লাগলে। শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ শোনা যায়, দুর্বল ও অবসাদ বোধ হয়। 2 নম্বর হলো যক্ষ্মা। কাশির সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে জ্বর আসে, বুকে ব্যথা হয়, শরীরের ওজন কমে যায়। 3 নম্বর হলো ব্রঙ্কাইটিস। কাশি হয়, অতিরিক্ত মিউকাস ক্ষরণের জন্য নাক বন্ধ হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট হয়। 6-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1. মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালীর সংক্ষেপে বর্ণনা করো। মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি। হৃৎপিণ্ডের 2টি অলিন্দ ও 2টি নিলয়ের স্বতঃস্ফূর্ত ও পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন ঘটে। অলিন্দের প্রসারণ বা ডায়াস্টল। 1. সারা শরীর থেকে অবিশুদ্ধ বা দূষিত অর্থাৎ বেশি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছায়। 2. করোনারি সাইনাস হৃৎপিণ্ডের কলাকোষ থেকে নির্গত বেশি CO2 যুক্ত রক্ত অর্থাৎ অবিশুদ্ধ রক্ত এনে ডান অলিন্দে জমা করে। 3. ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বেশি অক্সিজেনযুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হয়। 2 নম্বর পদ্ধতি হলো অলিন্দের সংকোচন বা সিস্টোল। 1. অলিন্দ দুটির সংকোচন শুরু হলে অলিন্দ ও নিলয়ের মাঝের কপাটিকাগুলি খুলে যায় ও রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে। 2. বাম অলিন্দ থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয় এবং ডান অলিন্দ থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। 3 নম্বর হলো নিলয়ের প্রসারণ বা ডায়াস্ট্রল। অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশের সময় নিলয়ের প্রসারণ ঘটে। অলিন্দের সংকোচন এবং নিলয়ের প্রসারণ একই সময়ে ঘটে। 4. নিলয়ের সংকোচন বা সিস্টোল। 1. নিলয় দুটি সম্পূর্ণ রক্তপূর্ণ হলেই এর সংকোচন শুরু হয়। তখন অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলি খুলে যায়। 2. ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত ফুসফুসি ও ধমনীতে প্রবেশ করে এবং এই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে চলে যায়। 3. বাম নিলয় থেকে বেশি O2 যুক্ত রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং এই রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। 2-এর প্রশ্ন কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো।
কয়লার ব্যবহার বহুবিধ ও ব্যাপক। যেমন 1. তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতে উত্তোলিত কয়লার 70% বেশি তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। 2. পরিবহনে বাষ্পচালিত রেল ইঞ্জিন, জাহাজ, স্টিমার চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়। 3. গৃহস্থালিতে রান্নার কাজে শীতপ্রধান অঞ্চলে ঘর গরম রাখতে কয়লা ব্যবহৃত হয়। 4. লৌহ ইস্পাত শিল্পে কোক কয়লার সাহায্যে আকরিক লোহা গলিয়ে লৌহ পিণ্ড প্রস্তুত করা হয়। 5. উপজাত দ্রব্য প্রস্তুতে কয়লা থেকে উৎপন্ন নানা উপজাত দ্রব্য যেমন অ্যামোনিয়া, আলকাত্রা, স্যাকারিন, ন্যাপথলিন, পিচ, বেনজল, গন্ধক প্রভৃতি মানুষের নানা কাজে ব্যবহৃত হয়। অন্যান্য ব্যবহার এছাড়া রাসায়নিক সার ও কীটনাশক তৈরিতে সিমেন্ট শিল্পে কয়লা ব্যবহার করা হয়। সিএনজির ব্যবহার বা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার পাললিক শিলাস্তরে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস প্রচণ্ড চাপে সিলিন্ডারে ভর্তি করা হয় বলে একে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয়। বর্তমানে প্রাকৃতিক গ্যাসের বহুমুখী ব্যবহার পরিলক্ষিত হয়, যেমন 1. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। 2. বিভিন্ন শিল্পে যেমন লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদিতে শক্তির উৎসরূপে ব্যবহৃত হয়। 3. বিভিন্ন মোটর গাড়ি বা বাসের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। 4. রাস্তার আলো জ্বালাতে, ঘর গরম রাখতে, রান্নার কাজে এই গ্যাস ব্যবহার করা হয়। 5. তৈল শোধনাগারে জ্বালানি রূপে, এমনকি এয়ার কন্ডিশনার চালাতে এই গ্যাস ব্যবহার করা হয়। 3 প্রশ্নে রয়েছে অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। অনবীকরণযোগ্য শক্তি যে শক্তি ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না তাকে অনবীকরণযোগ্য শক্তি বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। নবীকরণযোগ্য শক্তি যে সমস্ত শক্তিগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তির সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয় তাদের নবীকরণযোগ্য শক্তি বলে, যেমন বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। Thanks for watching.